প্রিয় দর্শক, আমরা যাব ভারতে ত্রিপুরা রাজ্য ভ্রমণে। তো রাজ্য ভ্রমণে যাওয়ার আগে আমরা টুকিটাকি বিষয়গুলি আগে জেনে নিই। যেমন হচ্ছে, আপনাকে প্রথমে যেতে হবে ঢাকা থেকে আগরতলা। তো ঢাকা থেকে আগরতলা যাওয়ার আমাদের পথ দুটি, একটি হচ্ছে রেলপথ, আরেকটি হচ্ছে সড়ক পথ। সড়ক পথে গেলে আপনাকে যেমন সময় বেশি লাগবে, তেমনি আপনার অর্থও বেশি খরচ হবে। আর যদি আপনি রেলপথে যান, তাহলে আপনার সময় যেমন কম লাগবে, তেমন আপনার অর্থ সাশ্রয় হবে। যদিও ঢাকা থেকে আগরতলায় যাওয়ার সরাসরি কোনো ট্রেন নেই, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ঢাকা থেকে আখাউড়া জংশন পর্যন্ত। আখাউড়া জংশন থেকে আপনি অটো কিংবা রিক্সা যোগে যেতে পারেন আখাউড়া স্থলবন্দরে। আপনি বাস যোগে যদি যান, তাহলে ঢাকার মতিঝিল থেকে দুটি বাস সরাসরি ঢাকা থেকে আগরতলা যাতায়াত করে। একটি হচ্ছে বিআরটিসির বাস, অন্যটি হচ্ছে রয়্যাল কোচ। এই দুটি বাস সপ্তাহে 2 দিন মাত্র যাতায়াত করে। আর এগুলির ভাড়া হচ্ছে আপনার 500 থেকে 600 টাকা। অবশ্য এক্ষেত্রে আরেকটা জটিলতা আছে, সেটা হচ্ছে সপ্তাহে যে 2 দিন বাসগুলি যাতায়াত করে, তাদের কিছু কোটা আছে। তার মানে তাদের যাত্রীর একটা কোটা আছে। সেই কোটাটা পূর্ণ না হলে তারা নির্দিষ্ট সময়েও কিন্তু ঢাকা থেকে আগরতলায় যায় না, এমনকি আগরতলা থেকেও ঢাকায় আসে না। সেক্ষেত্রে সাজেশন থাকবে, আপনারা যারা ঢাকা থেকে আগরতলায় সরাসরি যেতে চান, তাদেরকে একটু কষ্ট করে ট্রেন যোগে যেতে হবে। ট্রেনে গেলে আপনার যেমন সময় কম লাগবে, তেমনি আপনার অর্থ সাশ্রয় হবে। অন্যদিকে আপনার যাত্রীর যে কোটা, মানে নির্দিষ্ট সময়ে যে পরিবহন ছেড়ে যাওয়ার বিষয়টা, সেটাও নিশ্চিত হবে, কারণ ট্রেনে সেরকম কোনো জটিলতা নেই। সেক্ষেত্রে প্রথমে আসি আমরা ট্রেন যোগে আপনি কিভাবে যাবেন। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দুটি ট্রেনে আপনি যেতে পারেন। একটি ট্রেন মহানগর প্রভাতী, সেটা প্রতিদিন সকাল 7:50 কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। সে ট্রেনে করে যদি আপনি যান, তাহলে আপনি আখাউড়া রেলওয়ে জংশন গিয়ে নামবেন সকাল 10:30টায়। আখাউড়া রেলওয়ে জংশন থেকে আপনি অটো কিংবা রিক্সা যোগে চলে যাবেন আখাউড়া স্থলবন্দর। সেখানে আপনার সময় লাগবে 15 থেকে 20 মিনিট, আর ভাড়া পড়বে 30 থেকে 50 টাকা। আমরা আখাউড়া স্থলবন্দরে কাস্টম এবং ইমিগ্রেশন সেরে ওপারে যেতে আমাদের সময় লাগবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। আর ওপার থেকে আপনি অটো এবং রিক্সা পেয়ে যাবেন আগরতলা মেইন শহরে যাওয়া। সেখানে আপনার সময় লাগবে 10 থেকে 15 মিনিট, এবং আপনার টাকা খরচ পড়বে বাংলাদেশি টাকায় 15 থেকে 20 টাকা। আরেকটি ট্রেন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় সকাল 11টায়, সেটি নোয়াখালীর উদ্দেশ্যে। ট্রেনটির নাম হচ্ছে উপকূল। সেটি যদি সকাল 11টায় ছাড়ে, তাহলে আপনাকে আখাউড়া রেলওয়ে স্টেশন পৌঁছতে সময় লাগবে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। তার মানে আপনি 1:30 থেকে 2টোর মধ্যে পৌঁছে যাচ্ছেন আখাউড়া। একই পদ্ধতিতে আপনি আখাউড়া রেলওয়ে জংশন থেকে আপনি আখাউড়া স্থলবন্দর পৌঁছে যাবেন অটো কিংবা রিক্সা যোগে 30 থেকে 50 টাকার মধ্যে, এবং সময় লাগবে 15 থেকে আপনার 20 মিনিট। বাস যোগে যদি আপনি যান, তাহলে ঢাকার মতিঝিল থেকে দুটি বাস সপ্তাহে 2 দিন ছেড়ে যায়। একটি হচ্ছে বিআরটিসি, আরেকটি হচ্ছে রয়্যাল কোচ। এগুলিতে যদি আপনি যান, তাহলে এগুলি সরাসরি ঢাকা থেকে আগরতলায় যায়, কিন্তু সেক্ষেত্রে আপনার সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা, আর আপনার ভাড়া পড়বে 500 থেকে 600 টাকা। এবার আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কি বাসে যাচ্ছেন নাকি ট্রেনে যাচ্ছেন। আমি অবশ্য ট্রেনে যাচ্ছি। আমি আপনাদেরকে ট্রেনের ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি কিভাবে আপনি ট্রেনে যাবেন। আপনি সকাল 7:50 সপ্তাহের প্রতিদিনে মহানগর প্রভাতী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।
সেখানে আপনি যদি 7:50 ট্রেনে চেপে বসেন, তাহলে আপনি 10:30 থেকে 11টার মধ্যে আখাউড়া রেলওয়ে জংশন পৌঁছে যাবেন। আপনার ভাড়া পড়বে সর্বনিম্ন 165 টাকা। সর্বোচ্চ শ্রেণীভেদে বিভিন্ন রকম ভাড়া হয়ে থাকে। আমরা যদি ট্রেনে যাই, তাহলে আরেকটি কথা বলে রাখি, ট্রেনের টিকিট আপনি ইনস্ট্যান্ট পাবেন না। সেক্ষেত্রে আপনাকে কমপক্ষে 3 দিন আগে ট্রেনের টিকিট কেটে রাখতে হবে। 3 দিন আগে যদি আপনি ট্রেনের টিকিট কেটে না রাখেন, সেক্ষেত্রে ট্রেনের টিকিট আপনি পাবেন। একই সিস্টেম, একই পন্থা আপনাকে অনুসরণ করতে হবে সকাল 11টায় ছেড়ে যাওয়া উপকূল ট্রেনের ক্ষেত্রে। আমাদের যাদের হাতে সময় একদম কম এবং আমরা যারা অর্থ সাশ্রয় করতে চাই, তারা ইচ্ছে করলে একদিনে মাত্র 1000 টাকা খরচ করে আমরা আগরতলা ভ্রমণ করে আসতে পারি। সেটি কিভাবে? ওই যে আপনি সকাল 7টার ট্রেনে যদি রওনা দেন, তাহলে আপনি সকাল 11টা থেকে 12টার মধ্যে আপনি আগরতলা পৌঁছে যাবেন। ধরুন আমরা 12টার মধ্যে আগরতলা পৌঁছে গেলাম, তো 12টা থেকে আপনি সর্বোচ্চ 4টা পর্যন্ত আগরতলা শহরে বিভিন্ন জায়গাগুলি, দর্শনীয় স্থানগুলি আপনি ঘুরে আসতে পারেন। 4টার মধ্যে আপনার ভ্রমণ শেষ করে আপনি যদি 4:30টার মধ্যে কাস্টম ইমিগ্রেশনে এসে পৌঁছান, কাস্টম ইমিগ্রেশন সেরে আপনাকে এই পারে আসতে সময় লাগবে অবশ্যই আপনি 4টার মধ্যে গেলে সবচেয়ে ভালো। কেননা কাস্টম ইমিগ্রেশনে অনেক সময় লেট হয়, সেটা আধা ঘন্টা থেকে আপনাকে 1 ঘন্টা সময় লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি 4:30টার মধ্যে কাস্টমসে গিয়ে পৌঁছান, কাস্টমের কাজ যদি শুরু হয়ে যায়, তাহলে শেষ না হওয়া পর্যন্ত আপনাকে রিলিজ দেবে। কাস্টম ইমিগ্রেশন সেরে 6টার মধ্যে যদি আপনি আখাউড়া রেলওয়ে জংশন এসে পৌঁছান, তাহলে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত কয়েকটি ট্রেন আপনি পেয়ে যাবেন ঢাকায় আসা। আর যদি আপনি ট্রেন না পান, তাহলে আপনাকে একটু কষ্ট করে আখাউড়া থেকে যদি আপনি ব্রাহ্মণবাড়িয়া চলে আসেন সড়ক পথে, সেটা সিএনজি অথবা অটোরিকশা মাধ্যমে আপনি আসতে পারেন। আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেকগুলি বাস পেয়ে যাবেন ঢাকায় আসা। ওই যে সময় একটু বেশি লাগবে এবং টাকা একটু বেশি গুনতে হবে। সেখানে আপনার ভাড়া পড়বে 250 থেকে 300 টাকা। আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে বাস যোগে যদি ঢাকায় আসেন, 250 থেকে 300 টাকার মধ্যে ভালো পরিবহন পেয়ে যাবেন। সময় একটু বেশি লাগবে, এই 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। আপনারা যারা একদিনে ত্রিপুরা ভ্রমণ করতে চান, তাদেরকে সাজেশন করব, ওই যে আপনি ট্রেনে যাবেন এবং ট্রেনে আসবেন, সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ খরচ পড়বে 1000 টাকা এবং একদিনে আপনি ফেরত আসতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না, ত্রিপুরার দর্শনীয় স্থানগুলি আপনি ঘুরে ফিরে দেখবেন, তাহলে অন্তত 4 দিন সময় হাতে নিয়ে আপনাকে ত্রিপুরা যেতে হবে। 4 দিন সময় নিয়ে যদি আপনি যান, তাহলে মোটামুটি দর্শনীয় স্থানগুলি আপনি ঘুরে আসতে পারেন। সেক্ষেত্রে আপনার খরচ পড়বে সর্বোচ্চ 6 থেকে 10,000 টাকা। যারা একদিনে 1000 টাকায় আগরতলা ভ্রমণ করতে চান, তারা শুধু একদিনে 1000 টাকায় ভ্রমণ করতে পারবেন পাসপোর্ট, ভিসা এবং ট্রাভেল ট্যাক্স বাদে। আর যারা 4 দিন কিংবা তার বেশি সময় নিয়ে ত্রিপুরা রাজ্য ভ্রমণ করতে চান, তারা ইচ্ছে করলে আগরতলা শহরে ভালো ভালো কয়েকটি হোটেল, যেগুলিতে আপনি খুব কম টাকায় এবং ভালো মানের হোটেলে থাকতে চান, সেইখানে আপনাকে কয়েকটি হোটেলের নাম সাজেস্ট করব। সেই হোটেলগুলির নাম এবং হোটেলের ঠিকানা, হোটেলের ফোন নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আপনি সেখান থেকে দেখে খুব সহজেই আপনি যেতে পারবেন। তাহলে দর্শক, চলুন আমরা বেরিয়ে পড়ি ট্রেনে করে ত্রিপুরা ভ্রমণে।
এটি উজয়ন্ত প্যালেস, ত্রিপুরা রাজার রাজমহল। প্রিয় দর্শক, আমরা আছি এখন ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়। আগরতলায় আছি আমরা ত্রিপুরা রাজার বাড়ির সামনে। এই বাড়িটি বর্তমানে ত্রিপুরা রাজার নামে জাদুঘর হয়েছে। তো চলুন দর্শক, আমরা আজকে ঘুরে আসি ত্রিপুরা রাজার বাড়ির জাদুঘরে। আমরা এখন প্রবেশ করব। প্রবেশ করার মুখেই আমাদেরকে টিকিট কাটতে হবে। এখানকার ভারতীয়দের জন্য টিকিট 20 রুপি, আর বাংলাদেশিদের জন্য, মানে ফরেনার যারা, বিদেশি পর্যটক যারা, তাদের জন্য 150 রুপি। তো চলুন 150 রুপি দিয়ে টিকিট কেটে আমরা ভিতরে দেখে আসি। উজয়ন্ত প্যালেস 1899 থেকে 1901 সাল পর্যন্ত তৎকালীন মহারাজা রাধাকিশোর মাণিক্য নির্মাণ করেন। নির্মাণে মোগল, রোমান ও গ্রিক স্থাপত্যের মিশ্র দেখা যায়। সাদা মার্বেল পাথরে নির্মিত প্রাসাদটি একসময় রাজ্য বিধানসভা ছিল। প্রাসাদের সামনে দুই দিকে দুইটি বড় দিঘি আছে, রাধাসাগর আর কৃষ্ণসাগর নামে। জানা যায় পণ্ডিত চন্দ্রোদয় বিদ্যা বিনোদ উজয়ন্ত প্যালেসের নামকরণ করেন। এটি নির্মাণ করেন ইংল্যান্ডের মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি। 2012 সালে ত্রিপুরা স্টেট মিউজিয়াম উজয়ন্ত প্যালেসে স্থানান্তরিত হয়। প্রাসাদের নিচ ও দ্বিতীয় তলা পরিণত করা হয়েছে রাজ্য জাদুঘরে। জাদুঘরটি সারা ভারত এবং 7 সিস্টার্সের রাজ্যগুলোর বিভিন্ন যুগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মুদ্রা, চারু ও কারুশিল্পের অনেক নিদর্শন দিয়ে পরিপূর্ণ। জাদুঘরের গ্যালারিতে সাজানো রয়েছে বিভিন্ন স্থানে পাওয়া অনেক প্রস্তর যুগের মূর্তি, পোড়ামাটি ও ব্রোঞ্জ নির্মিত মূর্তি। দীর্ঘ সময় ত্রিপুরা শাসন করা মাণিক্য রাজবংশের রাজাদের চিত্র ও ইতিহাস সম্পর্কে বেশ ধারণা পাওয়া যাবে এই মিউজিয়াম ঘুরে। গ্যালারিতে প্রত্নতাত্ত্বিক, উপজাতীয় সংস্কৃতি, বিভিন্ন যুগের ভারত সংস্কৃতি তুলে ধরা হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ গ্যালারিতে সাজানো আছে মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের বিভিন্ন ছবি। 1971 সালে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের বিভিন্ন ছবি। এছাড়াও এই গ্যালারিতে রয়েছে মুক্তিযুদ্ধের সময় ঢাকা ও চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা। দৈনিক বাংলা, আজাদ, সংবাদ সহ সে সময়ের পত্রিকাগুলো সাজানো আছে। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের প্রতিকৃতি সাজানো রয়েছে গ্যালারিতে। এই জাদুঘরটি দেখে ভারতের বিভিন্ন রাজ্যের সংস্কৃতি সম্পর্কে জানা যায়। রাজবাড়ি হিসাবে পরিচিত উজয়ন্ত প্যালেস আগরতলা শহরের ভেতরে যে কোনো স্থানে যাওয়া পথেই চোখে পড়বে। প্রিয় দর্শক, আমরা আছি ত্রিপুরা রাজার বাড়ির সামনে। আপনাদেরকে এখন বহিরাঙ্গন ঘুরিয়ে দেখিয়ে আনবো। ভিতরে আছে জাদুঘর, কিন্তু জাদুঘরের ভিতর ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। সেখানে ছবি তোলা এবং ভিডিও করা সম্পূর্ণভাবে নিষেধ। তাই আমরা ভিতরের অংশ দেখাতে পারবো না, বাইরের অংশই আপনাদেরকে ঘুরে ফিরে দেখিয়ে আনবো। তো চলুন দর্শক, আমরা দেখে আসি রাজা ত্রিপুরার বাড়ির বহিরাংশ। পোস্ট অফিস মোড় অথবা ওল্ড মোটর স্ট্যান্ড থেকে রিক্সা ভাড়া 20 রুপি, অটোতে 10 রুপি নিবে মাত্র। এছাড়া কামান চৌমুহনী মোড় থেকে হেঁটে যাওয়া যায়। এই জাদুঘরটি সোমবার দিন বন্ধ। এছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। শুধু রবিবার বন্ধের দিন খোলা থাকে সন্ধ্যা 6:30 পর্যন্ত।
দর্শক, এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি হেরিটেজ পার্কে। আগরতলা শহর থেকে মাত্র 15 মিনিটের পথ পাড়ি দিলেই পৌঁছে যাবেন হেরিটেজ পার্কে। ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী ও দর্শনীয় সকল স্থাপনাগুলোর হুবহু নকল করে রাজ্যের রাজধানী আগরতলার মঞ্চনিবাস এলাকায় গড়ে তোলা হয়েছে হেরিটেজ পার্ক। এতে প্রবেশ করলেই উপভোগ করতে পারবেন ছায়া সুনিবিড় আর সবুজে ঘেরা হেরিটেজ পার্কের অপরূপ সৌন্দর্য। পুরো পার্ক জুড়েই রয়েছে ত্রিপুরা রাজ্যের ঐতিহাসিক ও দর্শনীয় সব স্থাপনার প্রতিকৃতি। আকার আকৃতিতে ছোট হলেও দেখতে একেবারেই আসল এই প্রতিকৃতিগুলো। ত্রিপুরা বন বিভাগের উদ্যোগে নির্মিত এই হেরিটেজ পার্ক 2012 সালে 30 নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রতিদিন ভারতের অন্যান্য রাজ্যসহ বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা এসে ভিড় জমান হেরিটেজ পার্কে। পার্কের নান্দনিক স্থাপনাগুলোর সৌন্দর্য দেখে অভিভূত হন দর্শনার্থীরা। হেরিটেজ পার্ক হলো আগরতলার বুকে সম্পূর্ণ ত্রিপুরা। যারা খুব অল্প সময় নিয়ে ত্রিপুরায় আসেন তাদের বিভিন্ন স্থাপনা, পার্ক ও দর্শনীয় স্থান দেখা সম্ভব হয় না। তাদের জন্য এক নজরে ত্রিপুরা দেখার সুযোগ রয়েছে হেরিটেজ পার্কে।
হেরিটেজ পার্কে ত্রিপুরা রাজ্যের সমস্ত ঐতিহাসিক স্থাপনা মিনিয়েচার করে রাখা হয়েছে। এছাড়া ত্রিপুরা রাজ্যের 8টি জেলাকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে মিনিয়েচার করে রাখা হয়েছে পিলাক, ছবিমুরা, ত্রিপুরেশ্বরী মন্দির, নীরমহল, পূজয়ন্ত প্যালেস, চতুর্দশ দেবতা মন্দির, ঊনকুটি ও ঐতিহাসিক আগরতলা রেল স্টেশন। 6 হেক্টর জায়গার উপরে এই উদ্যান অবস্থিত। নান্দনিক উপস্থাপনা শৈলীতে সাজানো প্রবেশদ্বার এখানে আসা দর্শনার্থীদের আন্দোলিত করে। টিকিট কেটে ভিতরে ঢুকতেই দেখতে পাবেন আগর গাছ। আগর গাছের আধিক্যের কারণেই শহরটির নাম রাখা হয় আগরতলা। দর্শক, এটি একটি শোরুম ও বিক্রয় কেন্দ্র। এখানে হস্তশিল্পে তৈরি বাঁশ ও বেতের বিভিন্ন শোপিস পাওয়া যায়। এখানে রয়েছে 3 শতাধিক প্রজাতির উদ্ভিদ। মঙ্গলবার ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এ পার্ক খোলা থাকে। প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। 12 বছরের নিচে শিশুদের প্রবেশ মূল্য ফ্রি। 25 পয়সা মূল্যে প্রতিদিন সকাল 6টা থেকে 8টা পর্যন্ত মর্নিং ওয়াকের জন্য পার্কে প্রবেশ করা যায়। ত্রিপুরা ভ্রমণের আজ দ্বিতীয় দিন। আমি অবস্থান করছি আগরতলা। আমরা আজ যাব আগরতলার সিপাহীজলা অভয়ারণ্যে।
আমার সাথে আছেন আমার ভাতিজা এবং আমার ছোট্ট নাতি। তো দর্শক চলুন আমরা যাই আজ সিপাহীজলা অভয়ারণ্য। আগরতলা শহর থেকে মাত্র 25 কিলোমিটার দূরে সিপাহীজলা অভয়ারণ্যের খ্যাতি মূলত তার চশমা বাঁদরের জন্য। তবে আয়তন মাত্র 19 বর্গ কিলোমিটার হলেও জীববৈচিত্র্যের জন্য এই অভয়ারণ্যের খ্যাতি রয়েছে। প্রায় 450 রকমের উদ্ভিদের আবাসস্থল এই অভয়ারণ্য, যার মধ্যে বেশ কিছু ভেষজ উদ্ভিদও রয়েছে। আগরতলা থেকে সিপাহীজলা যাবার পথটি বেশ রোমাঞ্চকর। দুধারে রাবার, শাল, কফি ও সেগুনের ঘন জঙ্গল। চশমা বাঁদর ছাড়াও সিপাহীজলায় লেঙ্গুর, বাকিং ডিয়ার, বুনো শুয়োর, বন মোরগ, শেয়াল, খরগোশ প্রভৃতি প্রাণী চোখে পড়বে।
সিপাহীজলা অভয়ারণ্যের মধ্যে রয়েছে এক অভিনব চিড়িয়াখানা, একটা কৃত্রিম হ্রদও রয়েছে। শীতের শুরুতে দেশ বিদেশের বহু পরিযায়ী পাখি হাজির হয় সিপাহীজলার হ্রদে। অমিত সাগর লেকে রয়েছে নৌকায় ঘুরে বেড়ানোর সুবিধা। শুক্রবার ছাড়া প্রতিদিন এটি খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এটি ঘুরে দেখতে পুরো একদিন সময় লাগে, তাই যাওয়ার আগে সারাদিনের প্রস্তুতি নিয়ে যাওয়াই উত্তম। তাছাড়া ভিতরে গিয়ে খাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় হালকা খাবার সাথে নিয়ে যাওয়াই উত্তম। তবে খাবার বাইরে বসেই খেয়ে নিতে হবে, কারণ খাবার নিয়ে ভিতরে প্রবেশ নিষেধ। তাই আগে থেকেই এই বিষয়গুলি নজরে এনে ব্যবস্থা গ্রহণ করাই হবে বুদ্ধিমানের কাজ।
প্রিয় দর্শক, এটি হচ্ছে অমিত সাগর লেক। এখানে নৌকায় করে ঘুরে বেড়ানো যায়। আমরাও ঘুরতে এসেছি। আমার সাথে আছেন আমার ভাতিজা এবং আমার ছোট্ট নাতনি। আমরা কিছুক্ষণ এখানে নৌকায় করে ঘুরে বেড়াবো। প্রিয় দর্শক, আমাদের দেখা শেষ। আমরা এখন আমাদের গন্তব্যে রওনা দেব। প্রিয় দর্শক, অভয়ারণ্য এবং অমিত সাগর ভ্রমণ শেষে আপনাকে এই স্থান থেকে বাসে উঠতে হবে শহরে যাওয়ার জন্য। ত্রিপুরা ভ্রমণের আজ আমার তৃতীয় দিন। আজ আমরা যাব নীরমহল ভ্রমণে। নীরমহল মানে পানি প্রাসাদ। বিশাল প্রাকৃতিক লেকের মধ্যে তৈরি হওয়া জায়গাটির নাম রাখা হয়েছে নীরমহল। ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে মাত্র 53 কিলোমিটার দূরে সিপাহী জেলার মেলাঘর রুদ্রসাগর লেকের মধ্যে অবস্থিত নীরমহল প্রাসাদ। পাঁচ 5.3 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত এই রুদ্রসাগর লেক।
স্বাধীন দেশীয় রাজ্য ত্রিপুরার শেষ রাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুর 1938 সালে এ প্রাসাদটি তৈরি করেন। 1921 সালে বীর বিক্রম মাণিক্য বাহাদুরের মনে এই লেকের মধ্যে একটি সুরম্য প্রাসাদ নির্মাণের ভাবনা আসে। কলকাতার নির্মাণ সংস্থা মার্টিন অ্যান্ড বার্নকে এই প্রাসাদ নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। নির্মাণ সংস্থার কর্মীরা ৮ বছরের চেষ্টায় হিন্দু ও মুসলিম নির্মাণ শৈলীর সংমিশ্রণে প্রাসাদটি নির্মাণ করে।
তিনি মূলত গ্রীষ্মকালে প্রমোদ ভ্রমণের স্থান হিসেবে এই প্রাসাদটিকে ব্যবহার করতেন। গ্রীষ্মের কাঠফাটা রোদে জীবন যখন অসহনীয় হয়ে উঠত, রাজা তখন রাজমহলের সকলকে নিয়ে পাড়ি জমাতেন নীরমহলে। রুদ্রসাগর লেকের শীতল হাওয়া স্বস্তি দিত রাজা রানী সহ রাজ পরিবারের সকল সদস্য। এখনও গ্রীষ্মকালে নীরমহলে গেলে প্রচণ্ড গরমেও শীতল হাওয়ার ছোঁয়া লাগে শরীরে। এই প্রাসাদ মূলত দুটি ভাগে বিভক্ত, অন্দরমহল ও বাহিরমহল। অন্দরমহল রাজ পরিবারের লোকদের জন্য এবং বাহিরমহলে ছিল দরবার, নাচ ঘর সহ খোলা মঞ্চ, সৈন্যদের পাহারা দেওয়ার গম্বুজ, তাদের থাকার জায়গা ইত্যাদি। সব মিলিয়ে এখানে মোট 24টি কক্ষ রয়েছে। তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের ফুলবাগান। ভারতের স্বাধীনতার পর নীরমহল প্রাসাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব চলে যায় ত্রিপুরা রাজ্য সরকারের হাতে। সেই থেকে এখনো নীরমহলের দায়িত্ব রয়েছে ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের অধীনে।
নীরমহল থেকে সূর্যাস্তের দৃশ্য বেশ মনোরম। সূর্যাস্তে পরিযায়ী পাখিদের উদয় ফেরার দৃশ্য নয়নাভিরাম। সপ্তাহের 7 দিনে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকে নীরমহল।